ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধ্বংসী আগুনের গ্রাসে ছারখার বিশাল অ্যামাজন রেন ফরেস্ট। মাইলের পর মাইল জুড়ে লেলিহান শিখার কাছে অসহায় আত্মসমর্পণ করছে সবুজ। সবুজে মোড়া যে জায়গা এতদিন ছিল অক্সিজেনের ভান্ডার, সেই অ্যামাজন রেন ফরেস্টের আকাশে এখন কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া। আগুনে পুড়ে ধোঁয়ায় দম আটকে প্রাণ গিয়েছে অসংখ্য প্রাণীর। অ্যামাজন থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে বসে আপনি নিজেকে নিরাপদ ভাবতে পারেন, কিন্তু ব্যাপারটা আদতে তা নয়। কারণ এই মারাত্মক আগুন বিষিয়ে দিতে পারে আপনার আশপাশের বাতাসকেও। কেন জানেন? এরকম আগুনে পোড়া কালো ধোঁয়ায় আপনার ফুসফুস ঢেকে গেলে কি অসহনীয় দমবন্ধ পরিস্থিতি হবে ভাবুন। পৃথিবীর ফুসফুসেরও এখন ঠিক সেই অবস্থা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদের পাশে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে থাকা অ্যামাজন রেন ফরেস্টকে সকলে এই নামেই চেনে, বিশ্বের ফুসফুস। কারণ সারা পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় তার 20% উৎস অ্যামাজন রেন ফরেস্ট। এখানে রয়েছে প্রায় 30 লক্ষ প্রজাতির প্রাণী ও গাছগাছালি। ভয়াবহ আগুনে সে সবই এখন বিপন্ন। অ্যামাজন রেন ফরেস্টের এই আগুন যে কতটা ভয়াবহ তা বোঝা যায় কয়েকটি জিনিস দেখলেই। অ্যামাজনের জঙ্গল থেকে 2700 কিলোমিটার দূরে ব্রাজিলের সাও পাওলোর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই বিষয়টি কতটা ভয়াবহ সেটা আরেকটু সহজ করে বোঝানো যাক। আকাশপথে কলকাতা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় 2600 কিলোমিটার। অর্থাৎ ধরুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোনো আগুন লেগেছে, আর সেই ধোঁয়ায় কলকাতার আকাশ ঢেকে গেছে। এবার তাহলে ভাবুন অ্যামাজন রেন ফরেস্টের এই আগুন কতটা বিভৎস। ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দাদের দাবি, রেন ফরেস্ট থেকে 2700 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও সেখানে কালো ধোঁয়ার চাদর এতটাই ঘন ছিল যে সূর্য পর্যন্ত মুখ ঢাকে। দুপুরেই নেমে আসে রাতের অন্ধকার। নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে অ্যামাজনের আগুনের ছবি। পরিবেশবিদদের মতে অ্যামাজন রেন ফরেস্টের এই আগুন গোটা পৃথিবীর জন্য মারাত্মক অশনি সংকেত। আমাজনের এই বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং ফরেস্ট ফায়ারটা কি সাংঘাতিক, এবং এটা মোকাবিলা করার কোনো অস্ত্র নেই। বিশ্বমাতা বিপন্ন, বিশ্বায়নে প্রভাব পড়বে, বিশ্ব পরিবেশে প্রভাব পড়বে। হয়তো লোকালি ধোঁয়াটা হচ্ছে, কিন্তু সারা পৃথিবীর নিরিখে যদি আমরা দেখি যে আমাদের কতটা কার্বন আমাদের নিঃসরণ হলো, এটা সার্বজনীন এবং এটা একটা বিশ্বের সমস্যা। ডিফরেস্টেশন সম্পর্কে আমরা যেসব কার্যকারখানা করে চলেছি, সেই সাবধান বাণী উচ্চারণ করলো এই অ্যামাজন এই ফরেস্টের ফায়ার। আগুনে ছারখার হয়ে যাওয়া এখনকার অ্যামাজনকে দেখে তার সবুজে মোড়া সেই রূপ কল্পনা করা মুশকিল। সেই অ্যামাজনের গহন অরণ্য যার অন্দরমহলে পৌঁছেছিলাম আমরা, চাক্ষুষ করেছিলাম সেই জঙ্গলে লুকিয়ে থাকা প্রাকৃতিক সম্পদের ভান্ডার। মানাউস থেকে রওনা হওয়ার সময় মন বলছিল রুদ্ধশ্বাস অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। রোমাঞ্চকর সে যাত্রাপথের প্রতীক আমরা। উদ্দেশ্য অ্যামাজনের গহন জল জঙ্গল। প্রথমেই জলপথ। রিও নেগ্রো নদীর কুচকুচে কালো জলরাশি ভেদ করে এগুলো আমাদের স্পিডবোট তীব্র গতিতে। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। এই মুহূর্তে রিও নেগ্রো নদীর উপর আমাদের বোট ছুটে চলেছে এবং বুঝতেই পাচ্ছেন প্রচুর গতি, যার ফলে শোনার ক্ষেত্রে আপনাদের একটু অসুবিধেও হতে পারে।
প্রথমেই বলে রাখবো, আমরা মানাউসের প্রধান যে বন্দর, যেটা মানাউসের সড়ক পথের থেকেও জলপথে মানাউসের মানুষ বেশি ভরসা রাখেন, সেখান থেকে শুরু করেছি আমাদের এই যাত্রা। আমরা শটান ঢুকে পড়বো অ্যামাজনের গভীর জঙ্গলে। প্রথমে স্থলপথ, তারপরে জলপথ, আরেকটা স্ট্রেচ স্থলপথে, তারপর একেবারে জল দিয়ে ঢুকবো অ্যামাজনে। এই যে রিও নেগ্রো নদীর কথা বলছি, এই নদীর সব থেকে বড় বৈশিষ্ট্য এই নদীর জলের রং কুচকুচে কালো। বিশ্বাস করুন, চতুর্দিকে আমরা যে জল দেখতে পাচ্ছি, যে ধরনের জল, এমনকি দূষিত হওয়ার পর গঙ্গার যে ঘোলা জলও আমরা দেখতে পাই, এই জলের রং তার থেকে সম্পূর্ণ আলাদা, একেবারে মিশ কালো বলতে বাংলায় যেটা বোঝায়, আরেকটা শব্দ দিলে বোধহয় আরও চমৎকার উপমা হয়, আবলুস কাঠের মতো কালো সেই রিও নেগ্রো নদীর জল। আপনাদের জানিয়ে রাখি যে অ্যামাজনে যে আজ আমরা যেতে পারছি, অ্যামাজন যে সভ্যতা চিনেছে, অ্যামাজন যে আবিষ্কৃত হয়েছে, তার পেছনেও কিন্তু একটা চমৎকার গল্প আছে। আর সেই গল্পে এই রিও নেগ্রো নদীর যে জল, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপাতত থামাতে বাধ্য হচ্ছি, প্রবল হাওয়া, প্রবল গতি, তার মধ্যেও চেষ্টা করছি যতটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এই আমাজন অভিযানের রোমাঞ্চ। কুচকুচে কালো জলরাশি রিও নেগ্রো নদীর এমন জল দেখেই সন্দেহ হয় স্পেনীয় অভিযাত্রী ভিনসেন্ট ইয়ানেস পিনোর। এলডোরাডোর খোঁজ করতে গিয়ে থমকে দাঁড়ান। কালো জলের উৎস কোথায় খুঁজতে গিয়েই আবিষ্কার করেন অ্যামাজন। সোনার শহর পাওয়া তার হয়নি ঠিকই, কিন্তু যা পেয়েছেন তা পার্থিব স্বর্ণ চাহিদার ঊর্ধ্বে। আবিষ্কারের ইতিহাসে চির উজ্জ্বল, সন্দেহ নেই। ভারতবর্ষে আরব সাগর এবং ভারত মহাসাগর যেখানে মিলন হয়েছে, সেখানে প্রচুর মানুষের জমায়েত হয়। আর কয়েক হাজার কিলোমিটার দূরে এই অ্যামাজনের বুকেও সেই রকম একটা ঘটনা ঘটেছে। রিও নেগ্রো এবং রিও সোলেময়েস, এই দুটি নদী এখানে মিলিত হয়েছে এবং একেবারে স্পষ্ট আপনারা বুঝতে পারবেন রিও নেগ্রোর রং যেরকম দেখালাম কুচকুচে কালো, আর রিও সোলেময়েসের রং একেবারে ধূসর। আর পাশাপাশি দেখা যায় যে একদিকে কালো রঙের স্রোত, অন্যদিকে ধূসর রঙের স্রোত। রিও নেগ্রো এবং রিও সোলেময়েস, অনেকে আগে ভাবতেন স্থানীয় আদিবাসীরা যে এর মধ্যে কোনো অলৌকিক, কোনো অতিপ্রাকৃত ঘটনা আছে। আসলে কিন্তু তা নেই। যা আছে তা হলো দুটো নদীর জলের গতিবেগের ফারাক এবং তাপমাত্রার ফারাক। আমার হাতে এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছেছে, একেবারে সাম্প্রতিকতম তথ্য, তাতে বলছে যে রিও নেগ্রো নদীর জলপ্রবাহের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার, আর রিও সোলেময়েসের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার। পাশাপাশি নেগ্রোর তাপমাত্রা যেখানে 28 ডিগ্রি, সোলেময়েসের তাপমাত্রা সেখানে 22 ডিগ্রির কাছাকাছি। সুতরাং খুব স্পষ্ট করে বলতে গেলে এই জন্যই একদিকে কালো নদীর স্রোত, অন্যদিকে ধূসর নদীর স্রোত। শুধু যে তেল আর জল মিশ খায় না তা নয়, অনেক সময় নদীর জলও মিশ খায় না, নদীর জলও পাশাপাশি বয়ে যায়, তবে ধূসর আর কালোয় মিশে যায় না। আর এইটাই বোধহয় জীবনের বৈচিত্র্য এবং অবশ্যই অ্যামাজনে প্রাণের বৈচিত্র্য। তবে এই চতুর্দিক দেখে যতটা শান্ত মনে হচ্ছে, যতটা বিপদহীন মনে হচ্ছে, অ্যামাজন কিন্তু আদপেই বিপদহীন নয়। তার কারণ কার্নেনো নামে একটি মাছ রয়েছে এবং সেই মাছ পিরানার থেকে ভয়ঙ্কর। এই মাছ শরীরে যে কোনো ছিদ্রপথে, সেটা কান হতে পারে, সেটা চোখ হতে পারে, মুখ হতে পারে, শরীরের মধ্যে প্রবেশ করে এবং একেবারে মারণ কামড় দেয়, কামড়ে ধরে। তার যন্ত্রণা অবর্ণনীয়। যারা ভুক্তভোগী তারা বলছেন। সুতরাং এখানে স্থানীয় যে মানুষ আছেন তারা পিরানার থেকে ভয় বেশি পান এই কার্নেনো মাছকে। এখানকার স্থানীয় অধিবাসীরা বলেন যে পিরানা নিয়ে গোটা পৃথিবীতে যে ভয়ঙ্কর মিথ তৈরি হয়েছে, সেটা সত্য নয়। সত্য নয় এই জন্য যে পিরানা মাছ একেবারে ঝাঁক বেঁধে থাকে, এটা সত্যি। তেমন তারা ঝাঁক বেঁধে মানুষকে আক্রমণ করে এবং মুহূর্তে একেবারে সমস্ত মাংস খেয়ে কঙ্কালে পরিণত করে। ঠিক এতটা ভয়ঙ্কর নয়। এটা ঠিক যে রক্তের স্বাদ পেলে সেখানে পিরানা মাছ জড়ো হয় এবং অবশ্যই তাদের দাঁতের ভয়ঙ্কর ধার, কিন্তু পাশাপাশি
তারা জলের যেখানে কারেন্ট থাকে সেখানে থাকতে পারে না, স্থির জলে থাকে, যার ফলে পিরানাদের থেকে এই কার্নেনো মাছ অনেক বেশি ভয়ঙ্কর। তার কারণ এরা কারেন্টের মধ্যে থাকে এবং এই যে শব্দটা এসেছে, এদের নামের উৎপত্তি কিন্তু কার্নিভোরাস থেকে, অর্থাৎ মিট ইটার, মাংস খায়, সেই জন্য কার্নেনো নাম। এবং সেই কার্নেনো মাছকে এই গোটা ব্রাজিলের অধিবাসীরা অনেক বেশি ভয়ঙ্কর মনে করে পিরানার থেকে। তখনও জানতাম না এই পিরানা মাছই অপেক্ষা করছে আমাদের জন্য। শুধু তাই নয়, সেই পিরানাকে একেবারে মাংসের টুকরোর টোপ দিয়ে শিকারও করে ফেলতে পারবো। না, সত্যি ভাবিনি। আপাতত আমরা ছুটে চলেছি রিও নেগ্রোর কালো জল ভেদ করে। অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা আমাদের সঙ্গী। স্পিডবোট থেকে তো নামলাম, এখনো অনেক পথ বাকি। জলপথের পর স্থলপথ, সেখানেই শেষ নয়, আবার জল, আবার স্থল, আবার জল। ইতিমধ্যেই সম্পর্ক ছিন্ন হয়েছে সভ্যতার সঙ্গে। টাওয়ার নেই সেলফোনে, ল্যান্ডলাইন, ফোন বুথ প্রায় নামই শোনেননি বাসিন্দারা। হ্যাঁ, এই যুগেও, এই 2014তেও। তবু লক্ষ্য স্থির আমাদের, পৌঁছতে হবে অ্যামাজনের গভীরে, কোর এরিয়ায়। আর সেখানেই তো আমাদের অভ্যর্থনা জানাতে তৈরি আছেন জঙ্গলের বাসিন্দারা। কুমির, সাপ, আরো কত কি জানা নেই। অ্যামাজন সফরে আপনি যত কোটি ডলারই খরচ করুন না কেন, আপনাকে আসতে হবে এই ধরনের অপ্রশস্ত রাস্তা ধরে, যেখানে পদে পদে প্রতি মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন। কারুর বাড়ির মাঝখান দিয়ে, কারুর হয়তো শোবার ঘরের মাঝখান দিয়ে, কারুর হয়তো স্নানাগারের মাঝখান দিয়েই আপনাকে যেতে হবে। সুতরাং সব মিলিয়ে রুদ্ধশ্বাস অভিযান, কোনো সন্দেহের অবকাশ নেই। প্রত্যেকটা পদক্ষেপে আপনার মনে হবে এই পড়ে যাবেন, এই পড়ে যাবেন। একেবারে শক্ত ট্রাপিজের খেলা মনে হবে আমাদের মতো শহুরে মানুষদের। কিন্তু যখন তীরে পৌঁছবেন, যখন যেখানে পৌঁছতে চান সেখানে পৌঁছবেন, তখন বিশ্বাস করুন মন আনন্দেতে ভরে উঠবে। প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা, আর তার সঙ্গে বাতাসে 96% আর্দ্রতা। সুতরাং গরমে একেবারে নাজেহাল অবস্থা। আপনারা নিশ্চয়ই কৌতূহলে ভুগছেন যে তা সত্ত্বেও কেন ফুল স্লিভ শার্ট পরে আছি একেবারে কাফের বাটন বন্ধ করে। তার একটা কারণ, এই অভিযানে আসার আগে রীতিমতো আমাদের একটা ক্লাসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিষ্কার বলা হয় যে ফুল স্লিভ শার্ট পরেই আসতে হবে। তার কারণ ভয়ঙ্কর বিষাক্ত পোকামাকড়, সাপ, কাঁকড়া, বিছে তো আছেই এই অ্যামাজন অভিযানে আমাদের সঙ্গী। হয়তোবা রাতে আমরা যেখানে থাকবো সেখানে সেই ঘরেও তারা সঙ্গী হতে পারে। সুতরাং ফুল স্লিভ শার্ট এবং টি শার্ট নইব চ। কিন্তু আর্দ্রতা আর গরম মিলিয়ে এমন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে, তাতে অন্তত শুরুতে আমরা তাদের নিয়মগুলোকে বুড়ো আঙুল না দেখালেও কিছুক্ষণের মধ্যে যে টি শার্টে আমাদের পোশাক পরিবর্তিত হবে না, তার কোনো গ্যারান্টি অন্তত আমি দিতে পারছি না। আপনি যদি জল ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, বন্যপ্রাণী আপনাকে আকর্ষণ করে, তাহলে কোনো সন্দেহ নেই যে এত কষ্ট, এত পরিশ্রম সত্ত্বেও এই অ্যামাজন অভিযান আপনাকে প্রচণ্ড আকৃষ্ট করবে। সব থেকে বড় কথা, আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে আজও অ্যামাজন তার সমস্ত প্রাকৃতিক সম্পদ বুকে করে আপনারই অপেক্ষা করছে। আমাদের অ্যামাজন সফর চলছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, মাঝে মাঝে নদী পার হতে হচ্ছে। টানা স্থলপথ বা জলপথ কোনোটাই নয়। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ছাউনি করে এরা রেখেছেন, যেখানে সামান্য পানীয় জল কিংবা এখানকার স্থানীয় পানীয় পাওয়া যাচ্ছে, এবং তাতে একটু গলা ভিজিয়ে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে।
কলকাতা থেকে সুদূর ব্রাজিলে এসে আমাদের নতুন বন্ধু হয়েছে। এই রুদ্ধশ্বাস সফরে আমাদের সঙ্গী 2 অস্ট্রেলীয় এবং 2 ব্রিটিশ বন্ধু, আর পথ দেখানোর জন্য স্থানীয় ব্রাজিলীয় অ্যান্টন তো আছেই। প্রতি মুহূর্তে মোটর বোটের মাথা ছোঁয়া মোটা মোটা গাছের ডাল, ঘন ম্যানগ্রোভের অরণ্য, আর একেবারে সরু সরু বিপদসংকুল খাঁড়ি। আপনি যদি পশ্চিমবঙ্গের মানুষ হন তাহলে অবধারিতভাবে তুলনাটা আসবে, তুলনাটা সুন্দরবনের সঙ্গে। কিন্তু এখানে এই অ্যামাজনের সঙ্গে তুলনাটা খুব বেশি কাছাকাছি যাবে না, তার কারণ এটা অনেক ঘন অরণ্য এবং অনেক বিপদসংকুল। সব থেকে বড় কথা, পরিবহন ব্যবস্থা এবং যাতায়াতের রাস্তাটা এখনও বেশ প্রিমিটিভ, অত্যন্ত আদিম এবং বিপদসংকুল। আমরা যে সময়টা এই অ্যামাজন অভিযানটা করছি সেটা হচ্ছে জুন মাসের শেষের দিক, অর্থাৎ এখানে 6 মাস বৃষ্টি হয় যেহেতু ব্রাজিলিয়ান রেন ফরেস্ট, এবং 6 মাস শুকনো থাকে। শুকনো থাকার সময়টা শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে, আর সেইখানে তার সেই ঋতু পরিবর্তনের মাঝের সময়টা আমাদের এই অভিযান। সুতরাং একদিকে যেটা মাঝে মাঝে হঠাৎ 2-1 পশলা বৃষ্টি এসে পড়ছে, তেমন অন্যদিকে মাঝে মাঝে চড়া রোদ এবং তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা, ওই যেরকম বলছিলাম, প্রায় 98% অবধি উঠছে কোথাও কোথাও। এই নিয়েই চলছে আমাদের অ্যামাজন সফর, জলে এবং জঙ্গলে। প্রতি বছর কয়েক লক্ষ টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় অ্যামাজনের বিস্তীর্ণ বনাঞ্চল। এই আগুনে একদিকে যেমন অক্সিজেনের উৎস শেষ হয়ে গিয়েছে, অন্যদিকে তেমনি ভয়ঙ্কর মাত্রায় তৈরি হয়েছে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড গ্যাস। তার পরিমাণ এতটাই যে একাধিক দেশের বাতাসকে বিষিয়ে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিস বা ক্যাম্পসের তথ্য অনুযায়ী অ্যামাজন রেইন ফরেস্টের আগুনের ফলে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 228 মেগাটন। এই গাছ আগুনে পুড়ে যাওয়ার ফলে সেই কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। ক্যাম্পসের প্রকাশিত একটি মানচিত্রে দেখা গিয়েছে অগ্নিকাণ্ডের জেরে উৎপন্ন বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড দক্ষিণ আমেরিকার উপকূল ছাড়িয়ে এখন আরও দূরে ছড়িয়ে পড়েছে। উদ্বেগের আরও একটি জায়গা রয়েছে। সারা বিশ্বজুড়ে এখন পরিবেশবিদদের অন্যতম উদ্বেগের কারণ উষ্ণায়ন। অ্যামাজন রেইন ফরেস্টের আগুন সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে আশঙ্কা পরিবেশবিদদের। এটা আমরা মনে করছি না যে এটা দাবানল, এটা কোনো প্রাকৃতিক বিষয় এবং সহজ বিষয় নয়। এখনো পর্যন্ত যতটুকু তথ্য আমরা বিভিন্নভাবে পেয়েছি বা জানতে পাচ্ছি, তাতে এটা একটা পরিকল্পিত বিষয়। এবং এই যে দাবানল বলে যেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, জঙ্গলটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, এবং তার কারণ হচ্ছে ভূগর্ভস্থ ব্যাপক খনিজ পণ্য। যখন আপনার জঙ্গল থাকবে না, জল থাকবে না, নানান কারণে, আমি জলকে বিভিন্ন কারণে ধ্বংস করলাম, বা জঙ্গলও নানান কারণে পুড়ে গেল, হেজে গেল, ইত্যাদি ইত্যাদি, কেটে ফেললাম ইত্যাদি, ফলে তার তো এফেক্ট পড়বেই। পৃথিবী আরও বেশি পরিমাণ গরম হবে, এবং যত বেশি পরিমাণ এই পৃথিবীটাকে গরমের দিকে নিয়ে যাব, গরম একটি গোলকের দিকে নিয়ে যাব, তত বেশি পরিমাণ এই সমস্ত ধরনের যে আবহাওয়ার পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো ঘটবে। এবছর অ্যামাজন রেইন ফরেস্টে আগুন লাগার ঘটনা ঘটেছে অনেক বেশি। ব্রাজিলিয়ান স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী ব্রাজিলের অ্যামাজনের উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলে 2019 সালে রেকর্ড সংখ্যক দাবানলের ঘটনা ঘটেছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ বলছে 2018-র তুলনায় এবছর আগুন লাগার ঘটনা 83% বেড়েছে। এবছর অ্যামাজন রেইন ফরেস্টে 72,843টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে। সরকারি হিসাব বলছে এবছরের প্রথম 8 মাসে ব্রাজিলের জঙ্গলে 75,000-এর বেশি দাবানল হয়েছে। 2013 সালের পর এই সংখ্যা সবচেয়ে বেশি। 2018 সালে বনাঞ্চলে মোট আগুন লাগার সংখ্যা ছিল 39,759। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চল। রোরাইমা, একার, রন্ডোনিয়া এবং অ্যামাজোনাস সব এলাকাতে 2015 থেকে আগুন লাগার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রোরাইমাতে দাবানলের ঘটনা বেড়েছে 141%, রন্ডোনিয়াতে 115% এবং অ্যামাজোনাসে 81%। শুধু বিধ্বংসী দাবানলই নয়, অ্যামাজন অরণ্য মুখোমুখি আরও বিপদের।
স্থানীয় প্রশাসনের দেয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর নাকি আটলান্টিক মহাসাগরের সমুদ্র তটের উচ্চতা বাড়ছে 5 সেন্টিমিটার করে, আর তার সরাসরি প্রভাব পড়ছে এই অ্যামাজন নদীর ওপর। 2009 সালে এখানে বিধ্বংসী বন্যা হয়, দুকুল প্লাবিত হয়, প্রচুর মানুষ প্রাণ হারান। আজ অবধি অ্যামাজনের দুপাশে যারা বসবাস করেন সেই দুঃস্বপ্নের স্মৃতি ভুলতে পারেননি। রিও অ্যামাজোনাস আমাদের মোটর বোটের নাম। মনে হচ্ছিল সকালে ব্রেকফাস্ট করা হয়নি, যার ফলে লাঞ্চটাও বোধহয় মিস হলো, কিন্তু না, এই জলপথের মধ্যে একটা ছোট্ট অংশে সামান্য একটু বসতি, আর সেখানেই নানা কাঠের লজ। সম্ভবত এই রকম একটা লজেই আমাদের আজকে রাত্রিবাস করতে হবে। অ্যামাজনের পাশে ছোট্ট একটা কাঠের লজ, নাম কারামুরি। কারামুরি এখানকার একটা গাছ যেখানে 6 বছর অন্তর অন্তর ফল ধরে, সেই জন্য বিশেষ স্পেশাল। এই স্পেশাল লজে আমরা মধ্যাহ্নভোজ ছাড়বো, কিন্তু সেই লাঞ্চের মেনুতেও কি স্পেশাল কিছু আছে আমরা জানি না। আসলে এই গভীর জঙ্গলে লাঞ্চের মেনু হিসেবে যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। মাছ আছে, সঙ্গে মাংসও আছে। আমাদের এই লজের পরিষেবার দায়িত্বে যিনি অ্যান্টার, তার সঙ্গে কথা বলবো। সো অ্যান্টার, হোয়াটস দ্য মেনু টুডে? এক্সপ্লেন আস। Today we have arapaima. Arapaima is one of the biggest fish we have here in the Amazon. In Portuguese it's called pirarucu. It's a fish that can grow for 3 meters long, weigh about 200 kilos. And 200 kilos? 200 kilos. And also live for 30 years. And they are only in this area here in the fresh water in Amazon. Yeah. And what else? What else in the menu? Also we have spaghetti, rice, beans, arapaima. আপনারা দেখতে পেলেন যে এই গহন জঙ্গলের মধ্যে যে চমৎকার পরিষেবার এরা আয়োজন করেছেন তা এক কথায় অসাধারণ। আরাপাইমা মাছ দিয়ে আমাদের লাঞ্চ আপাতত শেষ। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কিরকম স্বাদ। সত্যি অপূর্ব। পাকা কাটা পোনার সঙ্গে একটু নোনতা ভাব যোগ করলে যে স্বাদটা হয় সেইটা, কিন্তু এর ভেতর একেবারে কাব্যি নেই। যেটা আছে সেটা জিভের টাকরাতে অনুভব করার বাস্তব সত্য এবং অনবদ্য। এবং শেষ পাতে এই জঙ্গলের মধ্যে যে পুডিংটার বন্দোবস্ত করেছিলেন তারা, সেই পুডিংটা দুর্ধর্ষ। সব মিলিয়ে আমাদের লাঞ্চ শেষ। এবার আমরা যাব পিরানহা শিকারে। তবে যাওয়ার আগে আমরা বিদ্রোহ ঘোষণা করেছি যে ফুল স্লিভ শার্ট পরে এই প্রায় 50 ডিগ্রি গরমে এই আপেক্ষিক আর্দ্রতার মধ্যে আমাদের নড়াচড়া করা সম্ভব নয়। কাজেই আমাদের জাগুয়ারে খাক বা ওই ইয়েলো ফিভারের মশায় কাটুক, আমাদের টি শার্ট পরার অনুমতি দিতেই হবে। শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন পোশাক বদলেছি, বদলাতে বাধ্য হয়েছি। ফের যাত্রা শুরু। ক্রমেই ঢুকছি অ্যামাজনের গভীরে। পিরানাভর্তি অ্যামাজনে আমাদের অভিযান চলছে। আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি অ্যামাজনের, যেখানে পিরানা
শিকার করতে পারবো। তার কারণ শুরুতেই যেমন আপনাদের বলছিলাম যে পিরানা এমন একটা মাছ যারা ঝাঁকে ঝাঁকে থাকে এবং তারা জলের কারেন্ট বা গতি পছন্দ করে না, স্থির জলেই তারা থাকে। সুতরাং এই অ্যামাজনের, এই বিশাল অ্যামাজনের কয়েকটা জোন আছে যেখানে প্রচুর পরিমাণ পিরানা পাওয়া যায় এবং সেখানেই আমরা পিরানা ফিশিং বা পিরানা শিকার করব, যাতে আমাদের ছিপ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন, সেই ছিপের বড়শিতে পিরানা শিকারের সম্ভাবনা বাড়ে। সুতরাং অসাধারণ এই অভিযান। প্রচণ্ড গরম এবং আর্দ্রতা উপেক্ষা করে শুধু অ্যাডভেঞ্চারের মজা নিতে যারা চান, তাদের একবার না একবার জীবনের কোনো না কোনো সময় অ্যামাজনের বুকে আসতেই হবে। পিরানা শিকারের রোমাঞ্চই আলাদা। ছোটবেলায় ফ্যান্টম বা অরণ্যদেবের কমিক্সে পড়েছিলাম যে কিলাউইয়ের স্বর্ণবেলায় দুষ্টু লোকেরা পৌঁছতে পারে না, তার কারণ নদীতে পিরানা ভরা এবং সেই পিরানা মুহূর্তে জীবন্ত মানুষকে কঙ্কালে পরিণত করে। সত্যিকারের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বোধহয় ঠিক অতটা ভয়ঙ্কর ব্যাপারটা নয়। এটা ঠিক যে পিরানা মাছ ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে এবং কোথাও যদি রক্তপাত হয়, জলের সঙ্গে রক্ত মেশে সেখানে আকর্ষিত হয় এবং ছুটে আসে। কিন্তু একেবারে নৌকোর ভেতর থেকে হাত বাড়ালে জলের ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে পিরানা উঠে আঙুল খাওয়ার চেষ্টা করবে কিংবা মানুষের দিকে ছুটে আসবে, নৌকোর দিকে ছুটে আসবে, আদৌ এই ব্যাপারটা তা নয়। এই জন্যই, তার কারণ পিরানার শান্তিতে স্থির জলে থাকতে পছন্দ করে। সুতরাং জলে কারেন্ট থাকলে বা নৌকো স্রোত থাকলে কোনোভাবে পিরানা মাছ খুব কাছাকাছি আসবে এমন সম্ভাবনা নেই। সেই জন্য আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে পিরানারা ঝাঁক বেঁধে চলাফেরা করে। সেখানে এই ছোট্ট মোটর বোট তার ইঞ্জিন বন্ধ করে আমরা অপেক্ষা করব। হয়তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে ছিপে যদি পিরানা মাছ ধরা দেয়। পিরানা শিকার চলছে। জঙ্গলের শব্দ, শান্ত সবুজ আবহ, সরু খালি পথ, চলছে ছোট্ট নৌকো, দুপাশে গাছের সারি। অসচেতন মুহূর্তে যখন তখন গাছের ডালে আহত হওয়ার আশঙ্কা আরো বড় বিপদে। অ্যামাজনের একটা গোপন খাঁড়ির মধ্যে আমরা। চতুর্দিকে বাদরের লম্ফঝম্প, প্রায় নিঃশব্দে ইশারায় কাজ করতে হচ্ছে। কথা বলা বারণ, তার কারণ জীবজন্তুদের অসুবিধা হবে এবং তাদের দেখতেও আমরা পাবো না। চতুর্দিকে চেনা অচেনা নানা ধরনের পাখির ওড়াউড়ি এবং বানরদের কলরব। অ্যামাজনের একটা খাঁড়ির মধ্যে আমরা ঢুকে এসেছি এবং ফ্লোরা এবং ফোনার যত রকম বৈচিত্র্য এই অ্যামাজনে রয়েছে তা পৃথিবীর কোথাও নেই। আয়তনে এই অ্যামাজনের আশেপাশে এমনকি মিসিসিপিও আসে না। 6 মিলিয়ন বর্গ কিলোমিটার এর আয়তন। অ্যামাজন সংলগ্ন লেকগুলো দেখলেও মহাসাগর বলে ভুল হয়, এতটাই বড়। প্রতিদিন এই অ্যামাজন নদী দিয়ে যে পরিমাণ জল বয়ে যায় তাতে 10 বছর নিউ ইয়র্ক সিটির যাবতীয় জলের চাহিদা মেটানো সম্ভব। আর যদি বিদ্যুতে রূপান্তরিত করা যায় তাহলে প্রতিদিন এই অ্যামাজনের জল থেকে 1 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সম্ভব। অ্যামাজনের অপেক্ষাকৃত নির্জন একটা জায়গায় আমরা এসেছি। আমার হাতে দেখছেন ছিপ এবং এই ছিপের দেখুন বড়শিতে গাঁথা আছে একখণ্ড মাংস। এটাই পিরানাদের আকৃষ্ট করবে। চতুর্দিকে নৈশব্দ, তার ভেতর হাউলার মাঙ্কি আর স্পাইডার মাঙ্কির গর্জন শুনতে পাচ্ছি শুধু। এবার পিরানা শিকার।
অবশেষে কাইপিরানার দেশে সিলভার পিরানা ধরলাম আমরা। এর সামনের দিকে দাঁতগুলো লক্ষ্য করুন, এই দাঁতগুলো এতটাই ভয়ানক যে আঙুল যদি কামড়ে ধরে কয়েক মিনিটের মধ্যে হাড় বের করে দিতে পারে। 7 রকমের পিরানা হয় অ্যামাজনে, আর এই মুহূর্তে আমাদের বড়শিতে যে পিরানাতে আমরা দাঁততে পেরেছি, দীর্ঘ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থেকে কার্যত ধৈর্যের পরীক্ষা দিয়ে সেটা সিলভার পিরানা, ওই 7 রকম পিরানার অন্যতম এবং অন্যতম ভয়ঙ্কর পিরানা। সিলভার পিরানা ছাড়াও এখানে পাওয়া যায় ইয়েলো পিরানহা, ব্ল্যাক পিরানহা, হোয়াইট পিরানহা আর লাল রঙের কাজু পিরানহা। আমাদের ছিপে উঠেছে এই সিলভার পিরানহা। রাতের অ্যামাজনের বুক চিরে আমরা কুমির ধরতে বেরিয়েছি। ছোট কাইমেন বা কুমিরের ছানা, অ্যালিগেটরও বলতে পারেন যাকে, ধরা পড়বে কিনা আমরা জানি না। কুম্ভীর বিভ্রাটের মতো বিশাল কুমির হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু বিশ্বাস করুন, ধরা পড়া, দেখা, আপনাদের দেখানো, এইগুলো কিছু যায় আসে না। তার কারণে এক অবর্ণনীয় এবং অপার্থিব অভিজ্ঞতা। আমরা বুঝতেই পারিনি যে আজকে পূর্ণিমা, বুঝতে পারলাম আকাশে থালার মতো পূর্ণচন্দ্র দেখে, এবং সেই থালার মতো চাঁদের প্রতিচ্ছবি পড়েছে অ্যামাজনের কালো জলে। এক অবর্ণনীয় অভিজ্ঞতা, অপার্থিব অভিজ্ঞতা। রাত 2:45 সময় এই কুমির শিকারে না বেরোলে কোনোদিন জানতেও পারবো না। আর সত্যি ভাষায় এটা প্রকাশ করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। এই অনুভূতি শরিক হতে হলে একবার আপনাকে অ্যামাজনে আসতেই হবে। আমরা অপেক্ষা করছি কাইমেনের সঙ্গে দেখা করার জন্য। ঘড়ির কাঁটায় রাত 2:30 পার হয়ে গেছে। হঠাৎই অ্যান্টন আবিষ্কার করলো কাইমেন। চোখ জ্বলছে অন্ধকারে ঘাস বনের ভেতরে। যথাসম্ভব নিঃশব্দে নৌকোর দাঁড় ঠেলে সেদিকে নিয়ে যাওয়া নৌকো। ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে অসীম সাহসী মানুষের হাতের পাঞ্জাবন্দি বন্য হিংস্রতা, তবে অপরিণত। টুনটুনির বইতে উপেন্দ্র কিশোর লিখেছিলেন, কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা। আমাদের হাতে ধরা এই কুমির ছানার বয়স 2 থেকে 3 মাস হবে, কিন্তু অসম্ভব জোর গায়ে। ওপরের চোয়াল আর নিচের চোয়াল মিলে মোট 80টি দাঁত। কাইমেনের আয়ু 80 থেকে 100 বছর দাবি অ্যান্টনের। রাতের অন্ধকারে দেখা হয়ে গেল তারই সঙ্গে। নিশ্চিতভাবে আশেপাশের ঘাস বনে ঘাপটি মেরে শিকারের অপেক্ষায় বসে তার জন্মদাতারা। রাত 2:45 সময় অ্যামাজনের বুকে জীবন্ত কাইমেন ধরা। জীবন্ত কাইমেন, বুঝতেই পারছেন আমার থেকে ছোট হতে পারে, কিন্তু শক্তিতে ভয়ঙ্কর। এবং এইভাবে একেবারে বন বাদারের মধ্যে অ্যামাজন চষে ফেলতে জীবন্ত কাইমেন ধরাটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম রোমহর্ষক অভিজ্ঞতা। দেখতেই পাচ্ছেন একেবারে শিশু কাইমেন বা অ্যালিগেটর ঝোপের ভেতর থেকে জীবন্ত একে ধরা হলো চোখের সামনে, আর সেটাই এই মুহূর্তে আমার হাতে। রাত 2:45 সময় অ্যামাজন চষে ফেলছি আমরা। ছোট হতে পারে, কিন্তু দাঁতের সারি একেবারে স্পষ্ট এবং অসম্ভব শক্তিশালী। মাঝে মাঝেই এক ঝাপটায় হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রকৃতি বিচিত্র, প্রাকৃতিক অভিযোজনও বিচিত্রতর। ড্যাঙা থেকে জলে ডুব দিলেই কাইমেনের চোখের ওপর একটা স্বচ্ছ পর্দা এসে পড়ে। জলের মধ্যেও তখন সে স্পষ্ট দেখতে পায়। খুব ইচ্ছে করছিল আমাদের বাকি যাত্রাপথে কাইমেনকে সঙ্গী করে নিতে। তারপরই মনে হলো বন্যরা বনেই তো সুন্দর।
অ্যামাজনের গভীরেই তাই বিদায় জানালাম নতুন এই বন্ধুকে। So we let him go. সারাটা রাত কাটলো ছোট্ট ডিঙিতেই, প্রাণপণে শুষে নেয়া জঙ্গলের যাবতীয় সৌন্দর্য সব কটা ইন্দ্রিয় দিয়ে। তবে তার মাঝেও ভয়, বন্যজন্তু, সাপ, বিষাক্ত বিছে, ট্যারেন্টুলা মাকড়সা আক্রমণ করতে পারে যখন তখন। সুতরাং কাউকে না কাউকে থাকতেই হয়েছে সতর্ক, জাগ্রত, অতি সচেতন। তবে শেষ পর্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় মন পাত্তা দেয় না কোনো আশঙ্কাকে। সারা রাত এই ছোট্ট ডিঙিতে অ্যামাজনের বুকে কাটানো নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে সূর্যোদয়ের ব্যাপারটাই আলাদা। পূব আকাশে যখন ধীরে ধীরে সূর্য উঠছে, তখন পশ্চিম আকাশে পূর্ণচন্দ্র, চাঁদকে তখনও দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই সূর্যোদয়ের রোমাঞ্চ অন্তত একটা রাত অ্যামাজনের বুকে এইরকমই একটা ছোট নৌকোয় না কাটালে আপনি বুঝতেই পারবেন না। এমন নৈসর্গিক অ্যামাজন রেন ফরেস্টে মাইলের পর মাইল জুড়ে বিধ্বংসী এই আগুন লাগলো কিভাবে? এর জন্য দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর নীতিকে কাঠগড়ায় তুলেছেন পরিবেশবিদরা। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার আগেই আন্তর্জাতিক হুঁশিয়ারির তোয়াক্কা না করে অ্যামাজন অঞ্চলকে চাষ ও খনিজ উত্তোলনের কাজে ব্যবহারের কথা বলেছিলেন তিনি। পরিবেশবিদদের দাবি, প্রেসিডেন্ট হওয়ার পরেও একই কথা শোনা গিয়েছে তার মুখে। এই উদ্যোগের ফলে বন উজাড় হয়ে যেতে পারে জেনেও দিনের পর দিন নিজের অবস্থানে অনড় থেকেছেন বোলসোনারো। অ্যামাজন রেন ফরেস্টে ভয়াবহ আগুনের নেপথ্যে তার নীতিকেই দায়ী করছেন পরিবেশবিদদের একাংশ। যদিও বিশ্বজোড়া চাপের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এখন দাবি করছেন অযথা এসব নিয়ে তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এই সময়ে আগুন জ্বালিয়ে চাষের জমি তৈরি করেন চাষিরা, তার থেকেই রেন ফরেস্টে ভয়াবহ আগুন লেগেছে বলে দাবি প্রেসিডেন্টের। কাছাকাছি জায়গা যেগুলো, সেখানে এখানে যে এত আগুন জ্বলছে তার থেকে যে ছাই হচ্ছে, যেমন সাও পলোর শহরটা অন্ধকার হয়ে গেছে, এর জন্য একটা ভয়াবহ বায়ু দূষণের বিষয় থাকছে। বায়ু দূষণটা কিন্তু অনেক দিন থাকবে, অর্থাৎ সূক্ষ্ম কণাগুলো একদিনে চলে যাবে না। এই এত বড় একটা ঘটনাতে আমাদের যে বায়ু চলাচল, তারপরে যেরকমভাবে বৃষ্টির গতিপথ বা বায়ু গতিপথ, এগুলোও করবে। আর সামগ্রিকভাবে তো আমাদের এখানে একটা উষ্ণায়নের বিষয় চলছে, তাতেও অনেকটাই প্রভাবিত করবে। G7 মিটিং চলছে, সেখানে কিন্তু তাদের ভাবতে হবে যে ব্রাজিলকে সাহায্য করে কিভাবে এই বিষয়টিকে সমাধান করা যায়, কারণ এই সমাধানটা সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পন্থীদের একাংশ আবার পাল্টা যুক্তি হিসাবে বলছেন আগুন লাগার নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। বছরের জুলাই অগস্ট মাসে অ্যামাজন রেন ফরেস্টের আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে। এই অবস্থায় শুকিয়ে যাওয়া গাছপালায় আগুন লেগে যাওয়া অস্বাভাবিক নয়। কেউ কেউ আবার বলছেন অনেক সময়ই জমি বা খামার তৈরি করতে জঙ্গলে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। সেখানেও এমনটাই হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাল্টা যুক্তিও রয়েছে।
সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজের গবেষক নোব্রের মতে অ্যামাজনে কর্মরত এনজিওগুলি কৃষিকাজে আগুন ব্যবহার করে না, তারা বরং লোকজনকে আগুন ব্যবহার না করতে উৎসাহিত করে। অ্যামাজন রেন ফরেস্ট মানেই খনিজ পদার্থের ভাণ্ডার। খনিজের সন্ধানে অ্যামাজনের জঙ্গল সাফ করে লাগাতার খনন কাজ চালানো হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে প্রতি মিনিটে এখানে একটি ফুটবল মাঠের মাপের জঙ্গল কাটা হয়। নির্বিচারে গাছ কাটার ফলে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। এটিও আগুন লাগার অন্য কারণ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের একাংশের। ৩০ লক্ষ প্রাণী ও গাছগাছালির পাশাপাশি অ্যামাজনের রেন ফরেস্টে বসবাস প্রায় ১০ লক্ষ আদিবাসী মানুষের। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে তারাও বিপন্ন। নিজেদের এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে জঙ্গল কেটে সাফ করা এবং খনন কাজ বন্ধ করার আর্জি জানিয়েছে তারা। Pelo futuro dos nossos filhos e netos, pela saúde do planeta. Por isso dizemos não ao garimpo em nossas terras, não ao desmatamento. Chega de invasões e desrespeito. Chega de veneno em nossos rios e alimentos. Chega de queimada criminosas. Nós aqui no Xigu estamos conectados com você, todos em defesa da Amazônia. আগুনে আদিবাসী প্রাণী গাছগাছালিকে এভাবে বিপন্ন হতে দেখে সরব হয়েছে গোটা বিশ্ব। সোমবার কলকাতার ব্রাজিলের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান পরিবেশ প্রেমীরা। রবিবারও ব্রাজিলের সবকটি প্রধান শহরে সরকার বিরোধী মিছিল সংগঠিত করা হয়। আন্তর্জাতিক মহলেও বাড়তে শুরু করে চাপ। জি7 সম্মেলনে এ নিয়ে বিশেষ আলোচনার ডাক দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আগুন আয়ত্তে আনতে না পারলে ব্রাজিলকে আর্থিকভাবে বয়কটের পথে হাঁটার ভাবনা চিন্তাও শুরু করে। জি7 ভুক্ত দেশগুলির অনেকেই, ফ্রান্স ও আয়ারল্যান্ড হুঁশিয়ারি দেয় ব্রাজিলের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তিতে যাবে না তারা। ব্রাজিল থেকে গোমাংস আমদানি নিষিদ্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে দরবার করেন ফিনল্যান্ডের অর্থমন্ত্রী। অ্যামাজনের আগুনকে আন্তর্জাতিক সংকট বলে আখ্যা দেয় জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স। তারপরেও ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, দাবানল নতুন কিছু নয়, সারা বিশ্বেই হয়। নিষেধাজ্ঞা চাপানোর পেছনে এটা কোনো যুক্তি নয়, কিন্তু প্রবল আন্তর্জাতিক চাপের মুখে তার বক্তব্য ধোপে টেকেনি। রবিবার রাতে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকে আগুন নিয়ন্ত্রণে সেনা পাঠানোর কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। যুদ্ধ বিমানের সাহায্যে শুরু হয় জল ঢালার কাজ। সরকারিভাবে জানানো হয়েছে দাবানলে প্রভাবিত প্রদেশগুলিতে প্রায় ৪৪,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। রন্দোনিয়ার রাজধানী পোর্টো ভেলহোতে দাবানল নেভানোর কাজে নামানো হবে ৭০০ সেনা। এই অভিযানে দুটি C-130 হারকিউলিস হেলিকপ্টার ব্যবহার করা হবে। তা থেকে আনুমানিক ১২,০০০ লিটার জলও ঢালা হবে। অ্যামাজন রেন ফরেস্টের আগুন নেভানোর জন্য ১ কোটি পাউন্ড আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লিওনার্দো ডিক্যাপ্রিওর আর্থ অ্যালায়েন্স সংগঠনের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে $৫০ লক্ষ। হয়তো খুব শীঘ্রই এই আগুন নিভবে, আবার সেজে উঠবে অ্যামাজন, আবার ফ্লোরা আর ফনার স্বর্গরাজ্য হয়ে উঠবে পৃথিবীর ফুসফুস। হৃদয়ে ভরে অ্যামাজন নিয়ে যাবেন আর তার জন্য ন্যূনতম কষ্টটুকু করবেন না, তা আবার হয় নাকি? আমাদের মতো যদি নৌকোতেই দিনরাত কাটান এবং অ্যামাজন চষে ফেলেন তাহলে তো কথাই নেই, কিন্তু রাত্রিবাস বা সামান্য বিশ্রামের জন্য এখানে কাঠের লজ ছাড়া কিছুই মিলবে না। আর সেখানেও নাগরিক পরিষেবাটুকু আশা করলে ভুল করবেন। বিদ্যুতের তার হয়তো আছে, কিন্তু বিদ্যুৎ পাবেন না, এবং পোকা মাকড় বিছে কাঁকড়া মাকড়সার সঙ্গেই সহাবস্থান করতে হবে। তবে শান্তিপূর্ণ সহাবস্থানটুকু করতে পারলে এই জঙ্গল আপনাকে প্রচুর আনন্দ দেবে। সব থেকে বড় কথা, যখন বেরোবেন অবশ্যই নিজেদের ব্যাগ এবং জুতো খুব ভালো করে পরীক্ষা করে তারপরই ব্যবহার করবেন, কারণ যে কোনো অসতর্ক মুহূর্তে হয়তো দেখবেন তার ভেতরই কুণ্ডলি পাকিয়ে রয়েছে কোনো সাপ কিংবা বিছে। এ অভিজ্ঞতা আমাদেরও হয়েছে। এই যে বিশ্ব
দেখে অন্য, এই যে দৃশ্য দেখে অন্য, এই যে বন্য, এই অরণ্য, এই যে দৃশ্য। পথপ্রদর্শক অ্যান্টন এবার পথ দেখালো অরণ্যের গভীরে, আক্ষরিক অর্থেই ভার্জিন ফরেস্ট। ডিঙি নৌকো পাড়ে ভিড়িয়ে কোনো ক্রমে গাছ কেটে পথ তৈরি করতে করতে এগোলাম আমরা, হয়তো কুমারী অরণ্যের এই অংশে প্রথমবার। গুপিগাইন বাঘাবাইন মনে আছে? বন্য অরণ্যে এসে গুপি বাঘা ঘাবড়ে গেছিল। অ্যামাজনের এই রেন ফরেস্টে এসে সত্যি সত্যি গা ছমছম করে, কারণ সূর্যের আলো প্রায় ঢোকে না। এই সামান্য কয়েকটা অংশে গাছের পাতার আড়াল দিয়ে সূর্যের আলো আসছে, বাকিটা ঘুটঘুটে অন্ধকার। অ্যামাজনের গভীর অরণ্যে বিখ্যাত সেই ব্রাজিলিয়ান রেন ফরেস্টে প্রথমেই আমাদের সঙ্গে আলাপ হলো এমন এক গাছের, যা তথাকথিত সভ্য জগতের মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। সাজানো বিপণীর মোড়কবন্দি বহুজাতিক অ্যালোপ্যাথিক ট্যাবলেট নয়, প্রকৃতির নিজস্ব এবং নিশ্চিতভাবে কার্যকরী। As medicine for diabetic. So people who are diabetic here, they take off the bark from the tree, soak it into the water, and they drink it daily. That controls the sugar in the blood. শুধু তাই নয়, এই গাছের ছাল ভেজানো জল পাকস্থলীর ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কাজ করে। 40 মিটারের বেশি লম্বা হতে পারে বিশেষ ধরনের এই গাছ। এই গাছের ডাল কেটে চমৎকার ডিঙিও বানানো যায়। এগোতে থাকলাম জঙ্গলের আরো গভীরে। হঠাৎই একটা গাছের সামনে দাঁড়িয়ে পড়ল অ্যান্টন। জানলাম এখানে কেউ হারিয়ে গেলে পানীয়র কোনো অসুবিধা হবে না। অবিশ্বাস্য কিন্তু সত্যি, পানীয় যোগায় গাছ। If someone is lost in the jungle and you don't like you're very hungry and there is nothing to drink, eat, you can make a few cuts on it, like this here. And you have milk from the sofa tree. তারপরই চাক্ষুষ করলাম সেই ঘটনা। গাছের ছালে সামান্য আঁচড় কাটলেই এক ধরনের দুধের মতো রস বের হয়, আর সেই রস খেতেও সুস্বাদু। জঙ্গলে হারিয়ে গেলে এটা খেয়েই একজনের প্রাতরাশ হতে পারে। অফুরন্ত সলীলা আর জীবনদায়ী। এই জঙ্গলেই পাওয়া গেল বিশেষ ধরনের এক ফল, যার নাম ওরিসো। দেখতে নারকেলের মতো, এর ভেতরে 15 থেকে 20টা বাদাম থাকে। কাঠবিড়ালিরা এই ফলের শক্ত খোলস ফুটো করে বাদাম খায়। এই ওরিসো এতটাই শক্ত যে ফল কারুর মাথায় পড়লে, সে মানুষই হোক বা পশু, তার মৃত্যু অনিবার্য। এরপরই হাতে পেলাম বাবাসু। কি সেই বাবাসু? অ্যান্টনের মুখ থেকে শুনুন। And this here is like coconut jelly, and this here is the larva. Okay. Why it get the taste of the coconut jelly? Because the larva gets inside and eat the little jelly here, right? And then they become big, as this here. বুঝতেই পারছেন, এক ধরনের ফলের ভেতর এরা এই ধরনের যে পোকা, এই ফলের মধ্যে এই ধরনের লার্ভা থাকে। এবং এটা জঙ্গলে যদি কেউ পথ হারায় এই ব্রাজিলিয়ান রেন ফরেস্টে, তাহলে দীর্ঘদিন শুধু এই লার্ভা খেয়ে বেঁচে থাকতে পারে। আমরাও ট্রাই করব এই ফলের মধ্যে থেকে এই লার্ভা। অসাধারণ, নারকেলের দুধের মতো খেতে এই ফলের মধ্যে।
গর্তটা আর্মাডিলোর বাসস্থানে আমরা। আর কিছুক্ষণ আগে যে লার্ভাটা খেলাম, এই এই যে ফলটা দেখছেন, এই লার্ভা যখন বড় হয় তখন এই ধরনের, এটা ফায়ারফ্লাইজ, এবং এই ফায়ারফ্লাইজরা এই ধরনের নিখুঁত একটা গর্ত করে বেরিয়ে আসে। অবশ্য আমার ক্ষেত্রে আমরা লার্ভাটা পরিণত হওয়ার আগেই খেয়ে ফেলেছি, যার ফলে তার বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আর এই আর্মাডিলোর গর্ত নিঃসন্দেহে ব্রাজিলীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অ্যামাজনের জঙ্গলে হারিয়ে গেলে, গাছ চিনলে শুধু যে খাবার বা পানীয়ই যোগান দেবে গাছ তা নয়, এখানে প্রকৃতি ব্যবস্থা করে রেখেছে আগুন জ্বালানোর। সেই জন্য অ্যামাজনের জঙ্গলে আপনাকে খুঁজে নিতে হবে প্রে এরো গাছ। এই গাছের গোড়া থেকে বিশেষ ধরনের মোম, প্রাকৃতিক প্যারাফিন বের হয়। সেখানে অগ্নিসংযোগ করলেই আগুন জ্বলবে গাছের গোড়ায়, মুহূর্তে জ্বলবে আর চট করে নিভবেও না। এই ধোঁয়ার গন্ধ যেমন অদ্ভুত রকম মিষ্টি, তেমনই তীব্র। আর এই ধোঁয়ায় গভীর জঙ্গলে আপনি বাঁচতে পারেন অ্যামাজনের মারাত্মক মশার কামড় থেকে। এই যে ডালটি দেখছেন, এটা ধূমপানের জন্য ব্যবহার করা যায়। এটিকে কেটে দিন দুয়েক শুকোলেই এটি ধূমপানের যোগ্য হয়ে ওঠে। তবে ব্যবহার বিরল, তাই সিনেমা শুরুর আগে পর্দায় দীর্ঘ সতর্কবাণী লাগে না। বিপদে পড়লে বিপদ সংকেতের ব্যবস্থাও অ্যামাজনের গভীর জঙ্গলে করে রেখেছে প্রকৃতি। If someone lost, then they keep three times and you wait. If someone is close by, they will know that the signal hitting it 3 times, that means that someone is lost and trying to communicate with someone. অ্যামাজনের গভীর জঙ্গলে মশার কামড় থেকে বাঁচার অদ্ভুত এক উপায় আছে। এক কামড় থেকে বাঁচতে হলে হাত ধরুন আরেক কামড়ে। দেখুন, ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট। এটা দেখছেন একটা পিঁপড়ের বাসা, এর ভেতরে আমি জাস্ট হাতটা রাখলাম, মুহূর্তের মধ্যে হাতে পিঁপড়ে, এটাকে শুধু গায়ে মেখে নিতে হবে। একটু কামড় যদি সহ্য করেন লাল পিঁপড়ের, এটা মেখে নিলে যা হবে। আবার আমি হাতটা দিলাম, দেখুন আমার হাত ভরে যাচ্ছে পিঁপড়েতে। এবার একটু এদের মেরে একটু কামড় সহ্য করতে হবে, তারপর যদি হাতে মেখে নেওয়া যায়, ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট বলা হয়। তারপরে আপনাদের আর মশা কামড়াবে না অ্যামাজনের বিশাল বিশাল বিষাক্ত এবং কষ্টদায়ক মশা। এটা প্রথম। এছাড়া যে সুবিধাটা, সেটা হচ্ছে এই বিশেষ ধরনের পিঁপড়ের এক ধরনের গন্ধ থাকে, সেইটা আপনার শরীর থেকে বেরোলে জীবজন্তু, যেমন এই জঙ্গলে জাগুয়ার আছে, আমরা একটা ভার্জিন জঙ্গলে রাস্তা করে করে যাচ্ছি, আর কোনো মানুষ হয়তো এর আগে এই জঙ্গলে প্রবেশ করেনি, তাতে যেটা হবে, জাগুয়ারের নাকে আপনার গন্ধ, মানুষের গন্ধ যাওয়ার আগে পিঁপড়ের গন্ধ যাবে, যার ফলে জন্তু জানোয়াররা যারা হিংস্র, যারা ক্ষতি করতে চায়, তারা বিভ্রান্ত হবে। সুতরাং একটা পিঁপড়ের বাসার যে কত রকম উপকারিতা আছে তা পরিষ্কার বুঝতে পারছেন। আমাদের ছোট্ট নৌকো যাত্রা শুরু করেছে আবার। হঠাৎই একটা গাছ দেখে আমাদের থামতে বাধ্য করলো অ্যান্টন ইশারায়। কিছু বোঝার আগেই অ্যান্টন উঠে পড়ল জলের মধ্যে একা দাঁড়ানো শুকনো ওই গাছে। বুঝলাম সে দেখতে পেয়েছে কোনো কিছু, দেখতে পেয়েছে বোয়াকে, বোয়া কনস্ট্রিক্টর। জলে যেমন অ্যানাকোন্ডা, ড্যাঙায় তেমনি বোয়া। অ্যামাজনের পরিচয়, অ্যামাজনের আতঙ্ক। অ্যানাকোন্ডা দেখা আমরা পাইনি, কিন্তু বোয়া কনস্ট্রিক্টর এইখানে নৌকোয় যেতে যেতে হঠাৎ ও আবিষ্কার করলো একটা শুকনো গাছের ওপর এই বোয়াকে, এবং তারপর শটান উঠে হাতে জড়িয়ে নিল।
অদ্ভুত রঙিনের টক, কিন্তু বিষধর নয়, তবে মুখের মধ্যে হাত দিলে অবশ্যই আপনি আহত হবেন। বোয়া কনস্ট্রিক্টর। অ্যামাজনের অবিচ্ছেদ্য অংশ আমাদের ভাগ্যে ছিল, তাই দেখা পেলাম। অ্যানাকোন্ডার বদলে বোয়া, খারাপ নয় কিন্তু বলুন। বিশ্বাসই হয় না, নিজের হাতে একটা জীবন্ত বোয়া ধরে আছি। অ্যানাকোন্ডা যেরকম জলে, বোয়া সেরকম ড্যাঙায়। আমাদের নৌকো যাচ্ছিল একটা গাছের ধার থেকে, আর সেই শুকনো গাছের ডালে অপেক্ষায় ছিলেন এই বোয়া মহারাজ। তার কারণ পাখিরা আসবে এবং ঝাঁপিয়ে পড়বে অতর্কিতে এই বোয়া, কিন্তু ঝাঁপিয়ে পড়লাম আসলে আমরা। নিজের হাতে একটা বোয়া ধরার অভিজ্ঞতাই আলাদা। 4 মিটার অবধি একটা পূর্ণ বয়স্ক বোয়া লম্বা হতে পারে এবং ক্রমাগত আওয়াজ করে যাচ্ছে মুখ দিয়ে। বিষধর নয়, কিন্তু প্রবল শক্তিশালী। আমার হাতটাকে প্রায় মুচড়ে ধরার চেষ্টা করছে। ত্বকটা দেখুন ভীষণ চকচকে, এবং ইনি অপেক্ষা করছিলেন গাছের ওপর পাখি ইত্যাদি যখন গাছে বসবেন তাকে খাওয়ার জন্য, কিন্তু অতর্কিতে আমরা এর ওপর ঝাঁপিয়ে পড়ি। সুতরাং সব মিলিয়ে অ্যামাজন যে অভিজ্ঞতা দিল তা সত্যি মনে রাখার মতো। নিজের হাতে বোয়া কনস্ট্রিক্টর ধরে আমরা এই মুহূর্তে অ্যামাজনের বুকের ওপর দাঁড়িয়ে আছি। অ্যামাজন রেইন ফরেস্টে আগুনের খবরে উদ্বিগ্ন অ্যামাজন অভিযান ছবির অভিনেতা দেব। অ্যামাজনটা যেহেতু পৃথিবীর 20% অক্সিজেন সাপ্লাই করে, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে এত দিন ধরে আমার কাছে যতটা খবর আছে 3 সপ্তাহ ধরে চলছে, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা চিন্তার বিষয়, শুধু অ্যামাজনের লোকেদের জন্য নয়, আমার পুরো পৃথিবীর জন্য। ক্ষতিটাকে আমরা কিভাবে পূরণ করব, সেই জায়গা থেকে আমাদেরকে আরও বেশি প্ল্যান্স লাগাতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা দেশের সরকারকে একসঙ্গে বসা উচিত। একই কথা বলছেন অ্যামাজন অভিযান ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এখন এই আগুন ধরার কারণ মূলত 3টে। একটা হচ্ছে যে জমি জমা এবং বাড়িঘর তৈরি করার জন্য অনেক সময় সেখানকার মানুষ তারা জঙ্গল সাফ করেন, ড্রাগ পেডলিংয়ের রুট ওখান দিয়ে, এবং সেই কারণে অনেক মানে দুষ্কৃতীদের যাতায়াত ওখান দিয়ে। আর 3 নম্বর হচ্ছে যে রাস্তা করা বা হোটেল করা গভর্নমেন্টের তরফ থেকে, সেটার কারণেও আগুনটা লাগে। এখন যদি অ্যামাজন নষ্ট হয়ে যায় তাহলে সেটা একটা ভীষণ ভয়ের কারণ ডেফিনেটলি ওই কার্বন সিঙ্কটা আমাদের চলে যাবে। বলিউড সেলিব্রিটিরাও অ্যামাজন বাঁচানোর ডাক দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সরব হয়েছেন। অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে #সেভ অ্যামাজন দিয়ে লেখেন, অ্যামাজনের রেন ফরেস্ট কয়েক সপ্তাহ ধরে জ্বলছে, এটা ভয়ঙ্কর ঘটনা, নানা রোগে জর্জরিত বিশ্বের ফুসফুসও পুড়ছে। অক্ষয় কুমার টুইট করেন, অ্যামাজন রেন ফরেস্টে আগুনের ছবি দেখে বুক মুচড়ে উঠছে। সারা বিশ্বের 20% অক্সিজেন আসে এখান থেকে। এর ফলে আমাদের প্রত্যেককে ভুগতে হবে। জলবায়ু পরিবর্তন যেভাবে মারাত্মক আকার নিচ্ছে, তারপর পৃথিবী থাকতে পারে, আমরা থাকবো না। অ্যামাজনের জন্য প্রার্থনা করুন। আয়ুষ্মান খুরানা টুইট করেন, পৃথিবীর ফুসফুস কয়েক সপ্তাহ ধরে জ্বলছে, অ্যামাজনের জন্য প্রার্থনা করছি। আলিয়া ভট্ট টুইটারে লেখেন, সারা পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অ্যামাজনের রেন ফরেস্ট। এছাড়া আমরা বাঁচবো না, অ্যামাজনকে বাঁচান। অ্যামাজনের পাশে দাঁড়াতে সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি জানিয়েছেন, অ্যামাজনের বনাঞ্চলে যে ভয়াবহ আগুন লেগেছে তাতে আমরা সবাই বিঘ্ন। আমাদের প্রার্থনা, সবার চেষ্টায় আমরা যেন সেই আগুন নেভাতে পারি। পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত অ্যামাজনের বনাঞ্চল আমাদের গ্রহের জন্য খুবই জরুরি। সবুজের গালিচায় মোড়া অ্যামাজন রেন ফরেস্ট এখন খাঁ খাঁ করছে। মাইলের পর মাইল জুড়ে ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে পোড়া গাছ। গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, মাথার উপর চক্কর কাটতে কাটতে জল ঢালছে হেলিকপ্টার। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় জ্বলছে আগুন।
পরিবেশবিদরা বলছেন এই ক্ষত ঢাকতে লেগে যাবে অনেকগুলো বছর, আর নিজের মতো করে সেই কাজ হয়তো করবে প্রকৃতি। কিন্তু এই ধ্বংসলীলার ধাক্কা সামলে আবার কতদিনে সবুজে থাকবে অ্যামাজন? কতদিনে ফিরবে তার সেই পুরনো রূপ? সেই উত্তর দিতে পারে প্রকৃতি। তা যাতে দ্রুত হয় সেজন্য প্রার্থনা করছে সারা বিশ্ব। আমাদের অ্যামাজন সফর শেষের পথে, কিছুতেই ভোলা যাচ্ছে না লোমহর্ষক এই অভিজ্ঞতার কথা। অ্যামাজনের দুর্ভেদ্য রেইন ফরেস্ট দেখলাম আমরা। আমাদের শরীরে এই মুহূর্তে একটাও পোশাক নেই যেটা আমাদের ঘামে চপচপে ভিজে যায়নি। ভেতরে সূর্যের আলো ঢোকে না, আর সেই রকম আর্দ্রতা। তবে সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। স্পাইডার মাঙ্কি থেকে ট্যারেন্টুরা স্পাইডার, ধনেশ পাখি থেকে নানা ধরনের ঔষধি গুল্ম। একটা জিনিস আমি বুঝলাম, আপনি যদি গাছ চেনেন, ঔষধি গুল্মর সঙ্গে পরিচিত হন, তাহলে এই অ্যামাজনের রেইন ফরেস্টে আপনি খাবার থেকে আগুন অবধি সমস্ত কিছু গাছের কাছ থেকেই পেতে পারেন। তার উদাহরণ, একাধিক উদাহরণ চোখের সামনেই দেখলেন আপনারা। এই বিখ্যাত রেইন ফরেস্ট যুগে যুগে শুধু যে প্রকৃতি লোভীদের আকর্ষিত করেছে তা নয়, বিত্তলোভীদেরও আকর্ষিত করেছে। একটা সময় মার্কিন সেনাবাহিনীর নেভি অফিসারদের পাঠানো হতো এই ব্রাজিলের অরণ্যে কি কি প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে তা আবিষ্কার করার জন্য। তারপর রাবার আবিষ্কৃত হলো। তারপর বঞ্চনা, শোষণ এবং রক্তপাতের যে ইতিহাস ব্রাজিলে রয়েছে, এই রাবারকে এবং তার ওপর অধিকার কায়েমকে কেন্দ্র করে তা ইতিহাস বই খুললেই আপনি পাবেন। বিংশ শতাব্দীর গোড়ায় কৃত্রিম রাবার আবিষ্কৃত হওয়ার পর এই বঞ্চনা শোষণের ইতিহাসটা কিছুটা হলেও পাল্টেছে। তার আগে অবধি এখান থেকে দূর প্রাচ্যে রাবার এবং রাবারের বীজে স্মাগলিং অবধি চলেছে। আর এখন অ্যামাজনে প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু তা সংরক্ষণের ব্যবস্থাও হচ্ছে। সবথেকে বড় কথা, প্রকৃতি লোভীদের একমাত্র ঠিকানা এই অ্যামাজনের অরণ্য। অসাধারণ। দেখতে দেখতে দুদিন সময় পার হয়ে গেল। ছুঁয়ে দেখা অভিজ্ঞতার রোমাঞ্চ তবু রেশ রাখে। মনে পড়ে গেল সেই গল্পটা। উপলব্ধি করলাম, মানুষের লোভ না থাকলে হয়তো আবিষ্কারই হতো না অ্যামাজনের এই জঙ্গল। দলে দলে পর্তুগিজ আর স্পেনীয় অভিযাত্রীরা এল ডোরাডোর খোঁজে এখানে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত এক স্পেনীয় অভিযাত্রী অ্যামাজন আবিষ্কার করেন সম্পূর্ণ অজান্তে। এল ডোরাডো খুঁজতে খুঁজতে তারা কালো জলের রিও নেগ্রো নদী খুঁজে পান, আর সেই নদীর উৎস সন্ধানেই অ্যামাজন আবিষ্কার। সুতরাং লোভের মাসুল যুগের পর যুগ ধরে অ্যামাজনকে দিতে যেমন হয়েছে, অ্যামাজন আবিষ্কারের পেছনেও লোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফিরতে হবে আমাদের। এবার ফিরতে হবে কলকাতায়। সভ্যতার সঙ্গে যোগাযোগ ঘটবে আবার। আমাদের অ্যামাজন অভিযান শেষ। বিদায় অ্যামাজন, বিদায় ব্রাজিল। আমরা আবার ফিরছি সভ্যতার কাছে। প্রায় দুদিন পরে মোবাইলে হয়তো ম্যানাউসে পৌঁছে নেটওয়ার্ক পাওয়া যাবে, কিন্তু সব মিলিয়ে যে অভিজ্ঞতা এই অ্যামাজন আমাদের দিল তা সারা জীবনেও ভুলতে পারবো না। পেলের দেশ, এই বাইরে থেকে যারা এসেছেন তাদের কাছ থেকে কি পেলো জানি না, কিন্তু দিল অনেক কিছু, আর আমাদের দিল স্মৃতি। ক্যামেরায় শ্রমিক সাহার সঙ্গে সুমন দে, অ্যামাজন, ব্রাজিল, এবিপি আনন্দ।